নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছে আপনাদের সঙ্গে। আজকে বিষয়ের ঘনঘটা যেমন রয়েছে, একদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় ধুলিয়ান, সুতি, শামসেরগঞ্জ, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনা তৈরি হচ্ছে। তবে যৌথ বাহিনী সেখানে টহল দিচ্ছে, যে কারণে বহু জায়গায় চিরুনি তল্লাশি চলছে। অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে দাবি পুলিশের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। বিএসএফও অনেকটা কন্ট্রোল নিতে পেরেছে, এরকমই আছে, কিন্তু অন্য দিক আবার অশান্ত হয়েছে। আমি যাবার আগে আজকে এমন একজন মানুষের আজকে জন্মদিন, যিনি ভারতের যে সংবিধান, সে সংবিধান পরিষদের তিনিই হচ্ছেন প্রধান চেয়ারম্যান, ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর। ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের বর্ণময় জীবন, এবং সেই জীবনের মধ্যে একটা দিক, বড় দিকে ছিল তার একটা বই, মানে এই বইটাকে আমি খুব গভীরভাবে অধ্যয়ন করেছি। দুটো বই রয়েছে, একটা তার মধ্যে ফিলোসফি অফ রিলিজিয়ান, সেই যে বই, সেই বইতে হিন্দু ধর্মের যে বর্ণাশ্রম কাঠামো তাকে তীব্রভাবে তিনি যেমন আক্রমণ করেছেন, তার সাথে কতগুলো মৌলিক প্রশ্ন তুলে ধরেছিলেন, যে প্রশ্নগুলোর মধ্যে থেকেই ছিল হচ্ছে তার দার্শনিক ভিত্তির কতগুলো বক্তব্য। যুগ যুগ ধরে যে অসাম্য, বৈষম্য, তার বিরুদ্ধে একটা সত্যিকারের ম্যানিফেস্টেশন। অন্যদিকে অ্যানহিলেশন অফ কাস্ট সিস্টেম, তার এই বইতেও তিনি কিন্তু দত্তহীন ভাষায় সেই সব প্রশ্নগুলো তুলে ধরেছিলেন। বিস্তারিতভাবে না গেলেও এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই, যখন তিনি কনস্টিটিউশন বোর্ডের মানে প্রধান, তিনি কিন্তু তখন দেশ এবং বিভিন্ন আইন, সেই সমস্তগুলোকে নিয়ে দীর্ঘ বহু সলা পরামর্শের পর ভারতের সংবিধান গৃহীত হয়েছে। সেই সংবিধানের বিভিন্ন পরিমার্জন ঘটেছে, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা ভারতের সংবিধানে অঙ্গীভূত হয়েছে। কিন্তু একটা পারফেক্ট রিপাবলিক যাতে ভারত হয়ে ওঠে, তার জন্য ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর কতগুলো জায়গায় তিনি তার বক্তব্যকে তিনি তুলে ধরেছিলেন, এবং সংবিধান গৃহীত হওয়ার পর অনেক জায়গায় সংশয় প্রকাশ করেছিলেন। সেগুলো নিয়ে বহু চর্চা বিভিন্ন সময় হয়েছে, এবং ভারতীয় সেনাবাহিনীতে মুসলিমদের অংশগ্রহণ কীভাবে কে নিয়ে তার যে মন্তব্য, সেটা বিতর্কিতও হয়েছে। তো এমন নয় যে তিনি সামগ্রিক হিন্দু ধর্মের এই স্ট্রাকচারটাকেই শুধু তিনি আক্রমণাত্মক ছিলেন, ইসলামের দিক থেকেও কতগুলো জায়গায় যে খেলাফত বা এইগুলো, তার সম্পূর্ণ বিরোধী ছিলেন ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর। ফলে অনেক ক্ষেত্রে যে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা হয় বিভিন্ন জায়গায়, সেটা যে কতটা ব্যর্থ হয়েছিল এই নিয়ে আজকের বাংলাদেশ দেখলে বোঝায়। 1947 সালে যিনি পাকিস্তানের আইনমন্ত্রী ছিলেন যোগেন মণ্ডল, তার যে ধারণা, সেই ধারণাটার উপর প্রথম 6 মাসের পরে কুঠারাঘাত হয়। তারপর থেকে ধারাবাহিকভাবে আক্রমণগুলো চলছে বিভিন্নভাবে। সেখানকার যারা প্রান্তিক হিন্দু সমাজের, যাদেরকে নিয়ে আহাহু প্রচুর করেছে, প্রচুর ইসলামিস্ট স্কলাররা পর্যন্ত বলেছিলেন, তাদের উদাহরণ সামনে দিয়ে হিন্দু ধর্মের ভেতরকার স্ট্রাকচারকে আক্রমণ করেছিলেন। কিন্তু তাদের যখন ভয়ঙ্কর পরিণতির সামনে গিয়ে দাঁড়াতে হলো, কেউ কিন্তু এসে চোখের জল তাদের কেউ মোছাতে আসেনি। এই হয়েছিল পরিণতি। এই উপমহাদেশে ধর্ম এবং সাম্প্রদায়িকতার যে বীজ রোপিত হয়েছিল, এবং তা আজ এক বটবৃক্ষে পরিণত হয়েছে। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকের পর্বটা যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ দিন। এবং শুরুতেই বলে রাখি যে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা, সে নামটিকে পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা হয়েছে, এবং আনন্দ শোভাযাত্রা আজকে বর্ণাঢ্য সহকারে রয়েছে। যদিও চারুকলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের বর্তমান ছাত্ররা সেখানে নেই, এবং সেখানে একটা উল্লেখযোগ্য দিক রয়েছে যে শুরুতেই যে একটা অবয়ব সেটাকে রূপ দেওয়া হয়েছে, সেই অবয়বটা হচ্ছে ফ্যাসিবাদের, এবং সেখানে শেখ হাসিনার মুখকে মাথায় রেখেই সেই ছবি, এই ট্যাবলোটি একদম প্রথমে স্থান পেয়েছে। পরিষ্কারভাবে ফ্যাসিবাদের প্রতীক, এটি প্রথমে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পরে আবার দ্রুততার সাথে চারুকলা বিভাগের
যারা রয়েছেন তারা তৈরি করেছেন, যদিও বর্তমান অনেক ছাত্রছাত্রী কিন্তু নেই। মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছিল, তার আগে ছিল আনন্দ শোভাযাত্রা, সেই নামটি ফিরে এসেছে এবং তাকে ঘিরে যথেষ্ট উৎসাহ ছিল। এবং সেখানে বাঙালির চিরায়ত যে সমস্ত যে মোটিভগুলো রয়েছে, যে চিহ্নগুলো পাওয়া যায়, সে সমস্ত চিহ্নগুলোই কিন্তু রয়েছে, ঢেকি থেকে শুরু করে মাটির কলসি এবং বর্ণাঢ্য শোভাযাত্রা আজকে সেখানে হয়েছে। এটা নিয়ে অনেক সংশয় ছিল, আদৌ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার মানে বাঙালির আবেগের কাছে এই যে আজকে চৈত্র সংক্রান্তির দিন এইটি বড় বড় পালিত হয়ে আসছে, সেটি আদৌ পালিত হবে কিনা এটাকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু হয়েছে, কিন্তু নামটি পরিবর্তন ঘটেছে। তথাপি কোথাও একটা জায়গায় একটা বার্তা গেল, একটা ঐক্যের বার্তা, অন্তত যে জাতিরাষ্ট্রের কথা বাংলাদেশ ভেবেছে সেই কথা কল্পনা করে তারা করেছে, যদিও সেখানে হয়তোবা এই মিছিলে হিন্দু সমাজের সেরকম সক্রিয় অংশগ্রহণ থাকেনি, তার কারণ সহজেই অনুমেয়। এবার চলে আসি হচ্ছে বাংলাদেশ যোগে হচ্ছে সেখানে ধুলিয়ান, সুতি, শামসেরগঞ্জ এইসব জায়গাগুলোতে পরিস্থিতি এতটা অশান্ত ছিল যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এবং সমস্ত দিক আজকে তুলে ধরার জন্য এই মুহূর্তে, কেননা ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলে আপনাদের কাছে সরাসরি সম্প্রচার কিভাবে পৌঁছে দেবো সে ব্যবস্থাও করা গেছে। মালদা সীমান্তে, অর্থাৎ যেখানে শামসেরগঞ্জ, উল্টো দিকে বৈষ্ণবনগর, মালদা সীমান্তের থেকে একটু দূরে, ঠিক যেখানে রিক পুরকায়স্থ আমাদের সাংবাদিক দাঁড়িয়ে আছে তার থেকে ঠিক 2 কিলোমিটার দূরে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশে, যেটা হচ্ছে জামাত ইসলামের হচ্ছে স্ট্রংহোল্ড, ঘাঁটি এরিয়া। বলা হচ্ছে নাকি ওখান থেকেই দাঙ্গার একটা ছক বা সূত্রপাতটা হয়েছিল, যেটা বিভিন্ন মডিউল এ, মডিউল বি, মডিউল সি নানাভাবে এটা বিভক্ত ছিল, যেটার কারণে হচ্ছে কেউ ন্যূনতম প্রতিরোধ করার মতো ক্ষমতা পায়নি, ব্যাপক জানমালের সেখানে ক্ষয়ক্ষতি হচ্ছে, যেগুলো আমরা দেখেছি। আমেরিকার কাছ থেকে জানতে চাইব যে যৌথ বাহিনী এই মুহূর্তে ঠিক কীরকম অপারেশন করছে, গ্রেপ্তারের সংখ্যা কি বেড়েছে, মানে মোট পরিস্থিতির মূল্যায়ন কিভাবে করবে এই মুহূর্তে? মুর্শিদাবাদ কিন্তু সুজিতদা মুর্শিদাবাদেই রয়েছে। হয়তো এত বছরের একটা জায়গা, এত বছরের ঐতিহ্য যে জায়গায় রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আজকে পুরোপুরি আলাদা। গ্রেপ্তারের সংখ্যা এই মুহূর্তে 200 ছাড়িয়ে গিয়েছে। প্রচুর মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে যাদেরকে সন্দেহ করছে বিএসএফ বা রাজ্য পুলিশ। বিএসএফ তাদের এরিয়া ডমিনেশনে প্রতি ঘন্টায় একবার করে বেরোচ্ছে এরিয়া ডমিনেশন করতে। গোটা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তারা ঘুরছে। যে সমস্ত জায়গায় বেশি এফেক্টেড হয়েছে, সেটা সুতি হোক বা ধুলিয়ান হোক, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তাদের বাড়িঘর ধরে যাচ্ছে, এলাকাবাসীদের গিয়ে কথা বলছেন, তাদেরকে আশ্বস্ত করছেন যে নিরাপত্তার দিকটা, কারণ নিরাপত্তা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল। সাধারণ মানুষের অভিযোগ, যাদের ওপরে আক্রমণ করা হয়েছে, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট লুট হয়েছে, প্রচুর মানুষের সোনা দানা থেকে শুরু করে টাকা পয়সা লুট করা হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারা কিন্তু আজকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইছে। কিন্তু এই মুহূর্তে মালদার যে সীমান্তবর্তী জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার গেলে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ। আর এই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশি নিরাপত্তা কিন্তু অত্যন্ত আঁটোসাঁটো, রাস্তায় ব্যারিকেড করা। প্রায় 1.5 কিলোমিটার গেলেই কিন্তু যে বাংলাদেশ বর্ডার, সেই বর্ডার রয়েছে। আর মূলত মালদার এই জায়গা দিয়েই যে সমস্ত ইম্পোর্ট এক্সপোর্ট হয় বাংলাদেশের সাথে, যে স্টোনচি, বালি, কাঠ, অন্যান্য জিনিস বা ফ্লাইওভার, সিমেন্ট, যে সমস্ত জিনিসগুলি এক্সপোর্ট হয়, যদি দিনের বেলা দিনের আলোর ছবি যদি দেখাতে পারতাম তাহলে বোঝানো আরও সহজ হতো যে রাস্তার দুধারে সারিবদ্ধভাবে পাহাড় রয়েছে স্টোন চিপের, বালির। এই জায়গা দিয়েই কিন্তু বাংলাদেশে ঢোকে। আর এই জায়গার নিরাপত্তা কিন্তু অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে। যেরকম বিএসএফ তাদের নিরাপত্তার দিকটা খতিয়ে দেখছে, নিরাপত্তা আঁটোসাঁটো করছে, ঠিক তেমনি রাজ্য পুলিশ তারা কিন্তু
কিন্তু এখানে নিরাপত্তার দিকটা দেখছেন, কারণ গোটা জায়গায় যদি বলা হয় যে বিশাল পরিধির একটা জায়গা, বাঁদিকে যদি আমরা দেখি সেই বাঁদিকে চারিদিকে স্টোন চিপ ভর্তি রয়েছে, এবং ডান দিকের জায়গা যদি দেখি সেখান থেকে 1.5 কিলোমিটার গেলেই বাংলাদেশ। অর্থাৎ দিনের বেলা থাকলে যদি মাঠের ছবি দেখা যায়, মাঠের ওপারে যে ফেন্সিং জোন রয়েছে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়, বাংলাদেশের যে পতাকা উঠছে সেটাও দেখতে পাওয়া যায়। অর্থাৎ দূরত্ব খুব একটা নয়, আর সেই জন্যই কিন্তু নিরাপত্তা অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে, যাতে বাংলাদেশ যে অশান্ত বাংলাদেশ বর্তমান সময় রয়েছে সেই অশান্তির প্রভাব যেন এই মুর্শিদাবাদে আবার না পড়ে। কারণ মুর্শিদাবাদের মানুষ শান্তি চাইছে, এই অশান্তি তারা এত বছর দেখেননি, তারা শান্তিপ্রিয়ভাবে থেকেছেন, তারা শান্তিপ্রিয়, আর সেই শান্তির জন্যই কিন্তু তাদের এই যে আজকের পরিণতি, এই পরিণতি তারা কাম্য নয় কারুরই, এই পরিণতি তারা আশা করছেন না, তারা চাইছেন আবার শান্তি ফিরুক। আর সেই জন্যই কিন্তু পুলিশ প্রশাসন হোক বা বিএসএফ হোক, তাদের নিরাপত্তা কিন্তু অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে। সুজিত দা, ধন্যবাদ রিক। আমরা সরাসরি ছিলাম চাঁপাই নবাবগঞ্জ, তার ওরে আমরা দেখলাম যে সেই ছবি সন্ধ্যে 7টা বা 7:30টার পর থেকে বিএসএফের দীর্ঘদিন ধরে এটা রয়েছে, ওখানে সবাইকে ঘরের ভেতর ঢুকে পড়তে হয়, এবং তারপরে যে স্টোন চিপ বালি এগুলো যাচ্ছেন, এসে বুঝতে পারছেন যে দাঙ্গার পেছনে কারা কারা কিভাবে মদত দিচ্ছে বিভিন্ন জায়গায়। আমরাও দেখিয়েছিলাম এটা, যে বরণবেড়িয়া বা সব জায়গা থেকে প্রচুর স্টোন চিপ বাংলাদেশে যায়, এটা কিন্তু ঘটনা, ছবি আমিও গিয়ে দেখেছিলাম এই জায়গাগুলো। যাই হোক, আমরা আসবো এবং হচ্ছে কলকাতার দিকে, এরপরে কি কলকাতার দিকে ঢুকবে কি না ব্যাপারটা কিন্তু ওই দিকেই যাচ্ছে। কোনো যেন একটা মনে হচ্ছে একটা ডিজাইন কাজ করছে। আজকে ভাঙড়ে উত্তাপ ছিল, রামলীলা ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকীরা তারা এই ওয়াকফ নিয়ে প্রতিবাদ তারা ডেকেছিলেন, এবং সেই যে সেখানে ভাঙড় খুব উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং সেখানে পুলিশ কিন্তু প্রথম দিকে ব্যাপক লাঠিচার্জ যে সমস্ত করে, পরের দিকে রামলীলা ময়দানে যেতে বাধা দেয়। সে ছবি দেখছেন যে ঠিক আগেও ভাঙড়ে ঠিক যেরকম হয়েছিল, প্রচুর পুলিশের গাড়ি, মোটর বাইক এগুলোতে আগুন দেওয়া সব হয়েছিল, কিন্তু পুলিশ ওখানে বাধা দেয়, এবং ব্যাপক লাঠিচার্জ হয়েছে আজকে ভাঙড়ে। এবং পরের দিকে কিন্তু তার একটা রিটালিয়েশনস হিসাবে পুলিশের উপরও আক্রমণ হয়। ভাঙড়ের এই ছবি আমরা দেখিয়ে রাখলাম। আমি এক এক করে পরে প্রতিবেদনে যাব, তার কারণ গেস্টরা রয়েছেন। আজকের বিষয়টা একটু অন্যরকম হতে চলেছে, যেখানে একটা কালো ছায়া পড়ছে মুর্শিদাবাদে, এবং যে ডিজাইনটা কাজ করছে আপনাদের কাছে এক এক করে খোলসা করলে আপনারা ধরতে পারবেন যে কি ডিজাইনটা কাজ করছে সেখানে। অমিতাভ আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন অমিতাভ দত্ত, জনতা দল ইউনাইটেডের তিনি রাজ্য সভাপতি এবং অত্যন্ত সুন্দর একজন বিশ্লেষক, সমাজবাদী নেতা। ভারতীয় সমাজতন্ত্রের উপর তার দীর্ঘ গবেষণা রয়েছে, এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় একজন সমাজবাদী নেতা। তাকে এর কাছেই আমি আসব, এবং পরবর্তী সময় আমাদের সঙ্গে দীপ্তিমান সেনগুপ্ত তিনিও যোগদান করছেন ভার্চুয়ালি। দীপ্তিমান সেনগুপ্ত, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি একটু প্রথমে আপনার কাছেই আসবো অমিতাভবাবু। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতি একটা দাঙ্গা পরিস্থিতি রয়েছে মুর্শিদাবাদে, মানে মারা গেছে পুলিশে, ওখানে বিএসএফ গুলি চালিয়েছে, এই ধরনের পরিস্থিতি, এবং এই গুলি চালানো বা এই যে ঘটনা, এতে নিয়ন্ত্রণে নিয়ে আসতে গেলে এখন কেন্দ্রীয় বাহিনী এখানে কিন্তু মালদা, মুর্শিদাবাদ আস্তে আস্তে হয়তোবা আরও দিকে স্প্রেড করতে পারে। অর্থাৎ কোথাও একটা জায়গায় আমরা যদি দেখি বাংলাদেশেও ওই ভাঙচুর, পুলিশের থানা অ্যাটাক, এখানেও গাড়ির উপরে, অর্থাৎ চিত্রটার মধ্যে একটা সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে, কি বলবেন? না দেখুন, আমি তো ক্রস বর্ডার টেরোরিজম, বাইরে থেকে বাংলাদেশ থেকে এসে আপনার বর্ডার পেরিয়ে সেখানে ল অ্যান্ড অর্ডার ডিজার্ট করে দিয়ে গেল, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তারা এটা কিছু বুঝতে পারলো না, এটা কতটা বিশ্বাসযোগ্য আমি বলতে পারছি না। এখন কাশ্মীর থেকে টেরোরিস্টরা ঢুকছে, পক থেকে এসে কাশ্মীরের উপরে করছে বা ইত্যাদি, এগুলো তো একটা লজিক্যাল একটা এন্ড আছে, কিন্তু এটার কোনো আমি দেখতে পাচ্ছি না। তবে একটা জায়গা আপনাকে আমি সতর্ক করছি, আপনাকে সবাইকেই সতর্ক করছি, আগুন তো লাগানো যায়, আমি একটা আগুন লাগিয়ে দিতে পারি সুজিতবাবু,
এইখানে বসে আমি একটা দেশটাইজের একটা আগুন আমি লাগিয়ে দিতে পারি, কিন্তু এই আগুনটা যখন বেড়ে যাবে তখন কিন্তু আমি আর সেটা নেভাতে পারবো না, তখন আমাকে দমকল ডাকতে হয়। আগে 2-4 জন বালতি টালতি জল নিয়ে ছুটে আসবে বটে, কিন্তু সেসব দিয়ে দমকল আসবে, একটা বিরাট ব্যবস্থা নিয়ে আগুন নেভাতে হবে। যুদ্ধ আপনি লাগাতে পারেন, যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের হাতে নেই। তেমনিও এই সাম্প্রদায়িকতা এবং এই যে বিষ, সে কবে কোথায়, আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, খুব দুঃখজনকভাবে আমাদের এইটা নিয়ে আলোচনা করতে হচ্ছে ভারতের সংবিধান প্রণেতা। আপনি বলেছেন, আপনি যথার্থ সম্মান জানিয়েছেন বাবা সাহেবের প্রতি, আমি একটা কথা বলা খুব দরকার মনে করছি। বাবা সাহেব আম্বেদকর দলিত নেতা ছিলেন না, ভারতবর্ষের যত ইন্টালেকচুয়াল ছিলেন, ইন্টালেকচুয়াল অফ ইন্টালেকচুয়ালস, আপনি যদি এশিয়ার প্রথম ডক্টরেট পেয়েছিলেন। শুধু তাই নয়, আপনি ওনার সমস্ত জায়গাগুলো দেখুন, উনি কি কি জিনিস দিয়ে গেছেন। এবং অন্যান্য তৎকালীন কংগ্রেস নেতারা বাবা সাহেব আম্বেদকরের কাছে অলমোস্ট দে আর পিগমিস। যদি স্বামী বিবেকানন্দের মেধার কথা আপনি বলেন, তারপরে কিন্তু আমি মনে করি নট ইভেন সুভাষচন্দ্র বোস, সারপাস করে যাবে বাবা আম্বেদকর। আমি সুভাষ ফলোয়ার হই, আমি বলছি আমি এত গুণমুগ্ধ বাবা আম্বেদকরের, তার ইন্টালেকচুয়ালিজমে। আম্বেদকরের জীবনে স্ট্রাগল কিন্তু পাওয়া যায়নি, কিন্তু তার ইন্টালেকচুয়ালিজম পাওয়া গেছে, তার দেশভক্তি পাওয়া গেছে। সেখানে দলিত নেতা হিসেবে তাকে চিহ্নিত করা ভারতবর্ষের জাত প্রথার যে নগ্ন চরিত্র, সেটাকেই বারবার প্রতিফলিত করে। অবশ্যই। তাহলে আজকে হিন্দু মুসলমান ডিভিশন যেটা হচ্ছে, দেখুন এটা তারা নির্দিষ্ট একটা ওয়াকফের উপরে আপনার হচ্ছে, সেটা নিয়ে ফ্লেয়ার আপ করছে। একটা প্রশ্ন থাকতে পারে, ইজ দিস অ্যামেন্ডমেন্ট ওয়াজ রিয়েলি নেসেসারি? আপনি জাত এবং ভাতের কথা বলছেন, মানে বলা হচ্ছে যে আজকে ভাত নয় জাত। যারা বলছেন তারা কি কোনো ধর্মের উপরে বিশ্বাসী? তারা কি ধর্মের কোনো অনুসারী? ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, খালি পেটে ধর্ম হয় না। এটা ঠাকুর রামকৃষ্ণের কথা, স্বামীজিও তাই বলেছেন। এখন সেই জায়গায় এসে যারা এইটা করতে চাইছে, আজকে আপনি যেটা থেকে প্রশ্নটা করেছেন, আমি সেই উত্তরে চলে আসি। মুর্শিদাবাদ, মালদা, আস্তে আস্তে কি দক্ষিণবঙ্গ ফ্লেয়ার আপ হচ্ছে, এটা আমি জানি না। এই এভিল ডিজাইন যদি রাজনীতি থাকে, তাহলে পলিটিক্যাল ইন্টারেস্টের বাইরে গিয়ে দেশ এবং জাতির ইন্টারেস্ট হচ্ছে প্যারামাউন্ট ইন্টারেস্ট। দেশ বাঁচলে রাজনীতি থাকবে, এবং যারা এই অন্যায়ভাবে ক্ষমতার জন্য এগিয়ে আসছে, আগামী দিন যদি এই দেশটা খণ্ড বিখণ্ড আগুনের মতো জ্বলতে থাকে, তাহলে কিন্তু ইতিহাস তাদের মাফ করবে না। এই দেশ তো টুকরো টুকরো হওয়ার দিকে চলে যাবে। এই ছবিটা খুব মানে এইগুলো নিঃসন্দেহে খুব প্যাথেটিক, ইরিটেটিং। কোথাও একটা জায়গায় আমি জানি না আপনি আইডেন্টিটি ইয়ে করেন, কিন্তু বিং হিন্দু অনেকের মধ্যে একটা নিরাপত্তা। বাংলাদেশেও যেরকম ছবি, এটা যদি দেখা যায় মুর্শিদাবাদ থেকে পলায়ন, নদী পেরিয়ে চলে আসছে, এই পলায়নটার ক্ষেত্রে কোথাও একটা জায়গা হতেই পারে জামাতি প্রশ্রয়, হতে পারে বিভিন্ন ধরনের সংগঠনগুলো রয়েছে, মানে নিশ্চয়ই হতে পারে ওয়াকফ নিয়ে অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু সংবেদনশীলতা বা এটা মানে থাকবে না। এই জনতাকে পুলিশ তো প্রোটেকশন দেবে না। পুলিশ আমি আপনার নজরে আনছি, আমি মুসলিম ডোমিনেটেড ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, মালদা, নর্থ দিনাজপুর। মুর্শিদাবাদ হাইয়েস্ট, মোর দ্যান 70% মুসলিম। আচ্ছা, এইখানে যদি হিন্দু মুসলমান রাইট লেগে যায়, হিন্দু ক্যাজুয়ালিটি হবে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে, তাহলে কি আপনি এই রাইটটা হিন্দু মেজরিটি জায়গায় নিয়ে এসে মুসলমানকে ক্যাজুয়ালিটি করতে চাইছেন? এই যদি শার্প ডিভিশন হয়, ইজ ইট আসাম মডেল? আমি একবারে সরাসরি প্রশ্নটা করছি। আসাম মডেলে 60-40, পশ্চিমবাংলায় 31-69 বা 30-70। তাহলে আপনি কি মোবিলাইজেশনটা 40-60, 30-70 এই জায়গায় যেতে চাইছেন? তাহলে আপনি হিন্দু মুসলমানের রক্তের উপরে আপনি রাজ ঝান্ডা আপনি পতিত করতে চাইছেন। এটা কারোর স্বার্থ, এটাকে রক্ষিত হবে। আপনি বলছেন না, এটা স্পেসিফিক করে দেবো আমরা, কার স্বার্থ রক্ষিত হতে পারে। আপনি বলছেন জাত এবং ভাত। আচ্ছা, ভাত না খেয়ে আপনি সুকান্ত মজুমদারের বক্তব্য, আরে এটা সুকান্ত মজুমদারের বক্তব্য নয়, এটা পলিটিক্যাল পার্টির বক্তব্য। তাহলে পলিটিক্যাল পার্টি ওকে কন্ডেম করুক, তাকে সেন্সিওর করুক। আজকে আপনি কি ভাত না খেয়ে বসে এখানে এই প্রোগ্রামটা করছেন?
আগামী দিনও কি আজকে পুরো ভাত না খেয়ে আগামী দিন এই প্রোগ্রাম করবেন? আমি জিজ্ঞেস করছি কিছুক্ষণ। আমি একটু দেবশ্রী বাবুর কাছে আসছি। দেবশ্রী বাবু, এই যে কথাগুলো আসছে বিভিন্ন জায়গা আজকে এমন একটা দিনে, এটা কিন্তু ক্রমশ ছড়াচ্ছে এবং বেশ গরম গরম পরিস্থিতি তৈরি হচ্ছে। ভাঙড়ের দিকেও তাই রয়েছে। তবে পুলিশ কিন্তু গতবার যেরকম অসহায় অবস্থায় পড়েছিল, আজকে কিন্তু সেখানে ভাঙড় বা বহু জায়গায় পুলিশ কিন্তু এই ব্যাপারটাকে শক্ত হাতে, প্রশাসনিক দক্ষতার একটা প্রশ্ন যেহেতু পুলিশের সামনে বরাবর এসে গেছে, সেই জায়গায় কিন্তু পুলিশ আজকে ভাঙড়ে বেশ একটা অ্যাকশন মোডে ছিল। এবং এই ঘটনাটা যে জায়গায় আছে, বাংলাদেশের তো এই ছবিটা আজকে দেখা গেল, সেখানে আজকে এক ধরনের একটা ছবি দেখা গেল পয়লা বৈশাখের আগের দিন। এই যে সব কিছুর মধ্যে হিন্দুয়ানি খুঁজে পাওয়া আর কি, সবের পেছনে হচ্ছে ভারতের সাম্রাজ্যবাদী একটা দৃষ্টিভঙ্গিকে খুঁজে বার করা। এই জায়গাগুলোকে প্রতি মুহূর্তে যে ধরনের বক্তব্য, ইনস্টিগেশন এবং তার সাথে ওয়াকআপ, এটার একটা সংযোজন হয়েছে অবশ্যই। এবং এই পরিস্থিতির মাসুল গুনতে হচ্ছে পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গের এখানে ইয়েটা কোথায়, দায়টা কোথায়, বা অপরাধটাই বা কি? শুভ সন্ধ্যা সুজিতদা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সুজিতদা, এই ঘটনাটা, এই যে অমিতাভবাবু যেটা বললেন, আমি সেখান থেকে শুরু করছি যে এই অ্যামেন্ডমেন্টটা কি খুব ইনএভিটেবল ছিল? এই অ্যামেন্ডমেন্টটা দেখুন কোন দল বলছে, যে দল বলছে যে আমরা মুসলিম যারা মার্জিনাল ক্লাস তাদের কাছে উপকারটা, অর্থাৎ ওয়াকফ প্রপার্টি যে কারণে উৎসর্গীকৃত, সেইটা পৌঁছে দিতে চাইছি। কোন দল বলছে যে দলের একজন সংখ্যালঘু মুসলমান এমপি নেই। এই বার্তাটা দিলেই কি শুধু হবে? এটা কতটা বিশ্বাসযোগ্য হয়ে বটম লাইনে পৌঁছবে? একটু 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 নিবৃত্ত করছে আজকে বহু প্রতিপ্রেক্ষিত বাঙালি তথা গোটা ভারতবর্ষের ধর্মপ্রাণ হিন্দুদের কাছে অত্যন্ত প্রিয় যে স্থান কালীঘাট স্কাই ওয়াক, প্রযুক্তির এক সেরা নিদর্শন হিসাবে আজই উদ্বোধন হচ্ছেন এবং উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। ডেভেলপমেন্ট করা হয়েছে, যেমন শিখ ভাই বোনেরা আমাকে বলেছিলেন ভবানীপুরে একটা গেট করে দেওয়ার জন্য, ওটাও আমরা করছি। এবং জৈন সম্প্রদায় একটা চক্রের মতো করে দিতে বলেছে, ওটাও আমরা করছি। আমরা যতটা পারি জায়ের থান বলুন, মাজিদ থান বলুন, বেরিয়াল গ্রাউন্ড বলুন, মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, আমি আবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা সবাই সব উৎসবে মিলিত হই। কেন হই? তার কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। লাস্টের দিকে বলেছেন, সুন্দরেরই পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বালে, সেথা হোক স্থান, সবারই করি আহ্বান। আমরা সব জায়গাতেই যাই। আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে? ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, ধর্ম মানে সংস্কৃতি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। আমরা যখন জন্মাই একা জন্মাই, আবার যখন চলে যাই একা চলে যাই। তাই কিসের লড়াই, কিসের দাঙ্গা, কিসের যুদ্ধ, কিসের অশান্তি? মনে রাখবেন, মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায়, কিন্তু নিজেকে আলাদা করে রাখলে, আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না। একটা জিনিস মাথায় রাখুন, যদি কারোর ওপরে কোনো আঘাত আসে, সে অবহেলিতই হোক, সে শোষিতই হোক, সে বঞ্চিতই হোক, সে নির্যাতিতই হোক, সে কোনো ধর্মের লোকই হোক, আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই। আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন, যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাইওয়াক সহ, মন্দির সংলগ্ন এলাকা সহ, সবাইকে বলবো, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে, উইথ পারমিশন। বাট প্লিজ দয়া করে, সে যেই হোক,
ABCDEFGH যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। আইনের জন্য তো আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক তো দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে, তাই তো আসল জয় হয়। আপনারা জয়ী হন, আপনাদের সকল পরিবারকে, সকল ধর্মের, সকল সংস্কৃতির, সকল খেলাধুলার, সকল শিক্ষা জগৎ, সকল মনুষ্য জগৎ, সকলকে, আমার শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন, তৈরি করার পরে চলে যান, তারপরে তাদের কথা কেউ মনে রাখে না। আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে অনেক অনেক শুভ নন্দন জানাচ্ছি। এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর শান্তি বজায় রাখুন। বাংলার মাটি শান্তির মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুরু হলো একটা অনুপম একটা সৌন্দর্য কলকাতার আর ইতিহাস। এটি হলো কালীঘাট, যার সাথে কলকাতা নামের ইতিহাস পর্যন্ত জড়িয়ে রয়েছে। সেখানে দীর্ঘদিনের প্রচেষ্টার পর সেখানে আজকে উদ্বোধন হয়ে গেল স্কাই ওয়াক। একেবারে মেট্রো স্টেশন, যে মেট্রো একেবারে কলকাতা দিয়ে শুরু হয়েছিল, এবং সে মেট্রো স্টেশন থেকে নেমেই একেবারে কালীঘাটে মন্দির, এবং সেই মন্দিরকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এমনভাবে একেবারে দক্ষিণেশ্বরের পর এটা দ্বিতীয়। এবং শান্তি সম্প্রীতির কথা বারবার করে উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাজ্য অশান্ত হয়ে রয়েছে, বাংলাদেশ অশান্ত হয়ে রয়েছে, চারিদিকে অশান্ত, একটা বারবার সাম্প্রদায়িক মেরুকরণের একটা তীব্র আবহের মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি। সেখানে দাঁড়িয়েও বলেছেন যে ধৈর্য রাখলে, যারা ধৈর্যবান, যারা ধৈর্য ধরে সমস্ত জিনিস মোকাবিলা করেন, জয় তাদেরই হয়। দেবশ্রীবাবু, এই জায়গাটায় একটা সেকুলারিজম, মানে সবাইকে নিয়ে চলার কথা তো এখন তো আর কোন রাজনীতিবিদ বলছে না, আমার তো খুব মনে পড়ছে না এই মুহূর্তে। আমি পয়েন্টে শেষ করি, এই যে এমন একটা দল এই বলছে যে মুসলমানদের, গরিব প্রান্তিক মানুষদের জন্য আমি করতে চাই, যাদের নিজস্ব একটিও এমপি নেই, মুসলমান এমপি। এখন তাদের এই বার্তাটা ওই গ্রাউন্ড লেভেলে কি কতটা বিশ্বাসযোগ্য হয়ে পৌঁছবে সেটা খুব সন্দেহান ব্যাপার। এখন প্রশ্নটা হলো যে এই ওয়াকফ বিলটা এই মুহূর্তে এনে, এবং দেখুন হিন্দুদের দেবত্ব সম্পত্তি, খ্রিস্টানদের প্রপার্টি সবার আছে, সবার ক্ষেত্রে যদি একটা সব ধর্মের প্রপার্টিগুলো মিসইউজ যদি হয়ে থাকে, সবাইকে যদি একটা সরকারি নিয়ন্ত্রণের মধ্যে আনার ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু এই পক্ষপাতমূলক আচরণ রাষ্ট্রের বই, যেটা আর কি আপনার 14 আর্টিকেল 14কে যেটাকে ভায়োলেট করছে আর কি, রাইট টু ইকুয়ালিটি, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আমার জানা 15টা মামলা হয়েছে, সেটা কিন্তু হতো না। এখন উল্টো দিকটা আবার আছে। উল্টো দিকটা হচ্ছে যে এইটা যদি সরকার কোনো একটা নির্দিষ্ট ধর্মের প্রতি রাষ্ট্র যদি বৈষম্যমূলক আচরণ করে থাকে, সেটাকে নিরসন করার জন্যে গণতান্ত্রিক আবহের মধ্যে কিন্তু অনেকগুলো রাস্তা আছে। তার মধ্যে একটা হচ্ছে বিচার ন্যায়ালয়ের কাছে আমাদের এ করা, যেটা আমি বললাম অলরেডি 15টা মামলা হয়েছে ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 14, আর্টিকেল 25, আর্টিকেল 26, এগুলো ভায়োলেট করার জন্য। গণতান্ত্রিক আন্দোলন মানে প্রতিবাদ আন্দোলন রয়েছে। 3 হচ্ছে যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের সংসদের ভেতরে বাইরে নিরবচ্ছিন্ন প্রতিবাদ। 4র্থ হচ্ছে নির্বাচনের মাধ্যমে এই সরকারকে যারা মনে করছে যে এই সরকার রাষ্ট্র বৈষম্যমূলকভাবে একটা ধর্মের প্রতি তাকে চেঞ্জ করা। এইগুলোর বাইরে গিয়ে এই যে ঘটনাগুলো ঘটলো, এতে আপনি যতই বাংলাদেশি নেক্সাস বলুন না কেন, আমাদের রাজ্য প্রশাসনের কোনো দায় নেই। প্রথম দিন তো প্র্যাকটিক্যালি চুপচাপ হয়ে দেখেছে। যদি প্রথম থেকে এটা করা ভাবে, যেটা আজকে আমাদের ডিজি বললেন কালকে, সেই
স্পিচটা যদি সেই দিন দেওয়া হতো আজকে কি এই অবস্থায় আসতো? ওখানে কিন্তু একটা মনে হয় পলিটিক্যাল ইসলামাইজেশন হয়েছে, আমি ক্যাটাগরিক্যালি বলছি। শুধু হ্যাঁ একটা ইসলামাইজেশন ছিল, একটা ইসলাম ধর্মের মতোই আসছে, আমরা ধর্ম পালন করতে পারবো না, আমাদের যে সংস্থা যারা সম্পত্তি ইসলাম মানে আল্লাহ সম্পত্তি দেখাশোনা করে তাদের রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে, এই প্রভোকেশনগুলো ছিল। কিন্তু পলিটিক্যাল ইন্টেলিজেন্স ছাড়া ওই অবস্থায় কিন্তু সুজিত দা কোনোদিন আসতে পারে না। আমি মুর্শিদাবাদে বহু বছর চাকরি করে এসেছি, পলিটিক্যাল ইন্টেলিজেন্স ছাড়া ওইভাবে ইউনাইটেড হয়ে ওইভাবে কিন্তু মার দাঙ্গা করতে পারে না। ফলে এবং যেটা হুমায়ুন কবিরও বলেছেন, তৃণমূলের এমএলএ, উনিও বলেছেন যে যারা জনপ্রতিনিধি আছে তারাও কিন্তু ঠিকঠাক তাদের রোল প্লে করেনি, এবং এর জন্য তাদের দায়ও রয়েছে, প্রশাসনেরও দায় রয়েছে, কেন্দ্রীয় রাজ্য দুটো স্তরের আইবিরও দায় রয়েছে। যদি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে তারা এখানে একটা দাঙ্গা বাঁধিয়ে চলে যায়, এই খবর আইবির কাছে থাকবে না, রেমেডিয়াল মেজার্স নেবে না। শুধু শুধু এই কথাটা বলে বাজার গরম করে লোককে ডাইভার্ট করে দিয়ে কি লাভ? এতগুলো প্রাণ চলে গেল, এতগুলো সম্পত্তি চলে গেল, মানুষের একমাত্র বেঁচে থাকার সম্বল একটা দোকান, সেটা ভেঙে চুরমার হয়ে গেল। এর জবাব কে দেবে? উল্টো দিকে কোন ভারতবর্ষটা থাকছে? উল্টো দিকে ভারতবর্ষটা বলছে যে হুরুন গ্লোবাল রিচ রিপোর্টে দেখা যাচ্ছে যে 284 জন বিলিয়নার ভারতবর্ষে শুধু, অর্থাৎ আমাদের যে টোটাল জিডিপি তার 1/3 অলমোস্ট এই 284 জনের হাতে এই ভারতবর্ষটা রয়েছে। আর আমরা লড়ছি এই দাঙ্গা নিয়ে, আমরা লড়ছি যে এই মানুষকে হানাহানি নিয়ে। দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মূল সমস্যাটাকে বারবার দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই ন্যারেটিভটা এলে এভিল ডিজাইন অফ পলিটিক্স না, ঠিক কথা, কিন্তু কোনোভাবে র্যাডিক্যাল ইসলাম কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি হচ্ছে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করব, উত্তর পূর্ব ল্যান্ডলক সিচুয়েশন, কোনো জায়গায় এই ধরনের প্রভোকেশন আসছে যা সীমান্তের বাইরে থেকে, সেখানে তাদের কি যুক্তি? এটা তো মনে হচ্ছে একটা সম্পূর্ণ টুল কিট, মানে ওই যেটা মানে হচ্ছিল এক সময় এই যেটা এই যে ক্রিটিক্যাল থিওরি যেরকম, যেখানে আর কি এই সমস্তগুলো। আপনি এটা মনে করেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত দাঙ্গাবাজ এদের সামনে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন, দেখুন আজকে মানে কংগ্রেসের কোনো ভূমিকা থাকবে না ওখানে? কিছুদিন আগে পর্যন্ত 2011 নির্বাচন আপনি দেখেছেন, 2016 নির্বাচন দেখেছেন, যে সেখান থেকে মানে জিতেছে, মানে ওখানে পট পরিবর্তন হয়েছে বলে। না, রিয়েল পলিটিক্স পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানে ডিভাইডেড, এক পক্ষ একটা রাজনৈতিক দল, আরেক পক্ষ একটা রাজনৈতিক দল, বাকি লোকেরা তো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। আজকে আইএসএফ বারবার বলে যাচ্ছে যে হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের প্রোগ্রামে এসছে, আমি তো হিন্দু দেখলামই না। মানে কয়েকজন কিরকম রেখেছে, সেকুলার নামটা রাখার জন্য দু চার পিস আছে এরকম বিভিন্ন রাখা থাকে। এই যে ডিজাইন গুলো, এই যে ডেঞ্জারাস, মানে অতি ক্লিশে একটা ডিজাইন টুলকিটকে ব্যবহার করা হয়, এটা ডেঞ্জারাস। শুনুন, বাংলাদেশে আপনি নিজেও বুঝতে পারছেন, আপনি ভালো ফলোয়ার বাংলাদেশের পলিটিক্স, এটা তো পলিটিক্যাল উন্মাদদের হাতে রাজনৈতিক ক্ষমতায় গেছে, এটা তো বলতে কোনো অস্বীকার করার জায়গা নেই। ওখানে প্রধানমন্ত্রী নেই, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার সাথে উপদেষ্টা, এইভাবে একটা রাষ্ট্র পরিচালনা হচ্ছে যার ডাইরেকশনলেস একটা স্টেট। ওকে, আমি একটু দীপ্তিমান বাবু আপনার কাছে আসবো, যে একটা সন্দেহ ছিল কিন্তু আলটিমেটলি মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিবাদের প্রতীক, সেটাকে সামনে রেখে গণতান্ত্রিক ডক্টর ইউনূস, গণতান্ত্রিক হোসেন ফারুকি, গণতান্ত্রিক শিবির, তারা সবাই মিলে আজকে একটা করছে এবং হচ্ছে বাঙালি আনার একটা নিদর্শন দেখা যাচ্ছে। এই সমস্ত মিলিয়ে আজকের দিনটা খুব দেখতে পাচ্ছি এত খবর, কোনটা ছেড়ে কোনটা দেখে, তাই আপনার কাছে বললাম যে কিভাবে দেখছেন আজকের দিনটাকে? ইঞ্জিনিয়ার সুজিত দা, ও সরি, আপনি ইঞ্জিনিয়ার নন, আপনি সাংবাদিক। আমি ইঞ্জিনিয়ার শব্দটা কেন বললাম? যারা বলছে গণতান্ত্রিক, সেখানে গণতন্ত্রটা কি দিয়ে হবে? নির্বাচনের মধ্য দিয়ে তো। আমি আপনাকে প্রথম দিন থেকে বলছি, আপনিও যেরকম ইঞ্জিনিয়ার নন, বাংলাদেশেও সেরকম গণতান্ত্রিক কোনো ব্যবস্থা নেই, ওখানে দখলদারিত্ব চলছে। এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনাটা। এই যে মেটিকুলাসলি ডিজাইন, ইউরোপের যারা উন্নত দেশ, আমি আগের দিন আপনার চ্যানেলে বলেছি যে আগে আমাদের এই যে যারা উন্নত দেশগুলো, তারা এক একজনকে একটা নোবেল দিয়ে দিল এবং সেই ব্যক্তিটি আমার বিশ্বাসযোগ্য হয়ে গেল। তিনি অর্থনীতিবিদ, কিন্তু নোবেল পেলেন শান্তিতে।
অর্থাৎ আপনাকে যদি আমি ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় পুরস্কারটা দিয়ে দিই তাহলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনি বেসিক্যালি সাংবাদিক। তো এই ঘটনাগুলো এটা তৈরি করছে। আর ভারতবর্ষ বিগত ধরুন প্রায় এক শতকেরও মানে 1 শতকের কাছাকাছি সময় ধরে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আফগানিস্তান বলুন, পাকিস্তান বলুন, ভারতবর্ষ বলুন, কি বলে বাংলাদেশ বলুন, এই গোটা এলাকাটাতে যদি কোনো কারো যদি রাইটস যদি হয়ে থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটা হিন্দুদের হয়েছে, পার্সেন্টেজ হিন্দুদের কমেছে। এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে। যতক্ষণ এই বাস্তবতাটাকে মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি চলতে থাকবে। আমরা অনেকভাবে বিশ্লেষণ করতে পারি, আমরা সমস্ত কিছুর জন্যই আমরা অনেক কিছু আমরা ভাবতে পারি যে বাংলাদেশে কেন এটা হচ্ছে। আর বাংলাদেশের মধ্য দিয়ে যারা এটা করছে তাদের মূলত দুটো উদ্দেশ্য আছে, এটা আপনাদের খুব পরিষ্কারভাবে বুঝে নিন। চীন থেকে যে ব্যবসাটা সরে আসছে, বিগত কিছুদিনের মধ্যে যে ব্যবসাটা সরে আসছে, সেটা যেন ভারতবর্ষকে স্পর্শ না করতে পারে, তার জন্য ভারতবর্ষের অর্থনীতিকে মানে একেবারে দুর্বল করে দেওয়ার জন্য চাপাই নবাবগঞ্জ, যেটা ভারতবর্ষে মানে এই বাংলার এই জাল টাকার আমদানির একটা মোক্ষম জায়গা, এখানে হাব বলা যায়। তার মানে 3 দিক দিয়ে করা হচ্ছে, একটা অর্থনৈতিক দিক, একটা সামাজিক এই স্থিরতার দিক, এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে সাংস্কৃতিক দিক। আমি বারবার করে আপনার এই চ্যানেলে এই 3টে জিনিস বলছি, কোথায় যেন আমরা সাংস্কৃতিক জায়গাটা, এথেনিক জায়গাটা আমরা যেন কোথায় হারিয়ে ফেলছি, কালচারাল এবং এথেনিক। এবার আপনাকে একটা সুন্দর ম্যাপ এঁকে দিচ্ছি, দেখুন এই গন্ডগোলটা চলে গেছে আপ টু পাকুর, মানে ঝাড়খণ্ড, ঠিক আছে? ওই পাকুরের থেকে পাথর যাচ্ছে চিপস হয়ে বাংলাদেশে, আপনি ফলো করুন, ওইখানেও কিন্তু একই রকমের গন্ডগোল। অর্থাৎ এই যে পুরো ব্যাপারটা, এটা একটা নেক্সাস দীর্ঘদিন যাবত তৈরি করা হয়েছে। এই বাস্তবতাটাকে আপনাকে বুঝতে হবে। আমরা আলোচনা করছি, আমরা ভারতবর্ষের কথা বলছি। স্পেসিফিক যদি দীপ্তিমান বাবুকে বলি, আপনি কি এটার উত্তর দেবেন? ধরুন এই যে ওখানকার যে খাদানগুলো আর কি আছে, পাথরকুচি, যেটা নিয়ে দেখা গেছে ওখানে আদিবাসীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ আছে এটা নিয়ে, এবং অধিকাংশ মানে এই খাদানগুলোর মেশিনের মালিক কারা সেটাও আপনি হয়তো জানেন, আমি আর বলতে চাইছি না কারা বা কোন সম্প্রদায়ের ওখান থেকে আসছে, এবং বালি এবং হচ্ছে এই গরু পাচার, এই সিন্ডিকেটের এই মাথারা কি এই জায়গায় খুব অ্যাক্টিভ। এই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ বা বর্ডার সিল হয়ে যাওয়ার পরও কিন্তু এই জিনিসটা যাচ্ছে, এগুলো কিভাবে সম্ভব? আমার তো মাথায় ঢুকছে না। আপনি ভাবছেন কিভাবে সম্ভব? বিগত 7-8 বছর যাবত এই একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আমি আপনাকে বলছি কিভাবে হয়, আমি ছিটমহলের আন্দোলনের মধ্য দিয়ে বলছি। আপনি কি জানেন যে যখন বাংলাদেশে এই ছিটমহলগুলো ছিল, তখন বাংলাদেশে যে ফেন্সিডিল যাতায়াত করত, এর মূল স্টোরেজের জায়গা ছিল এনক্লেভগুলো, যেখানে কোনো মানে আইনানুগভাবে যেখানে অ্যাক্সেসের জায়গা ছিল না। আপনাকে বলছি এই বসতিগুলো কিভাবে গড়ে ওঠে। বিগত 4 বছর, 4.5 বছর, 5 বছর আগে জয়ী সেতু হয়েছে, যেটা হলদিবাড়ি আর মেখলিগঞ্জের মধ্যে যোগাযোগ স্থাপন করছে। আপনি জানেন কি সেই জয়ী সেতুর দুপাশে অন্তত পক্ষে কয়েক হাজার মানুষ নতুন করে এসে বসতি স্থাপন করেছে। যারা বসতি স্থাপন করেছে এই লোকগুলোর আইডেন্টিফিকেশন কি সরকার করেছে? করেনি। কারণ ওই তিস্তা দিয়ে 4 কিলোমিটার গেলে পরে তারা বাংলাদেশে ঢুকে যাবে। এই বাস্তবতাটাকে আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। বুঝতে পারছি, মানে অনেকগুলো আমি আবারও আপনার কাছে আসবো। এখানেই অমিতাভদা প্রশ্ন, নিঃসন্দেহে আপনি বলতেই পারেন যে এই যে ক্রমাগত ড্রপ হওয়া, এটা কিন্তু একটা মনস্তত্ত্বের মধ্যে ঢুকে গেছে। অনেক হিন্দু, আমি যদি দেখাই তাহলে আর মানে আলোচনার সুযোগ পাবো না। রিকের প্রতিবেদন দেখতে পাচ্ছি, দোকানপাট ভাঙচুর, তোকে আমি করে খেতে দেব না, এবং যে কথা অডিওতে এসছে, একটা অডিওকে তো ফেলতে হলো, তার স্ত্রী সম্পর্কে বলছে কোনো একজন। আবার বাংলাদেশের ন্যারেটিভে অনেকে আসছে, মাহমুদুর রহমানের মতো ব্যক্তিরা বলছেন দাড়ি টুপি পরিয়ে এটাকে করানো হচ্ছে। কে করছে? না ইঙ্গিত ভারতের দিকে। তো এই যে একটা গভীরতর এটা তো স্বাভাবিকভাবে একটা বদ্ধভূমি হচ্ছে। আপনি কি এই লড়াইটা টলারেন্স, মানে যেটা হিন্দু ধর্মের বিরাট টলারেন্স দিয়ে জিতবেন? এটা
নাকি প্রশাসন একেবারে শক্ত হাতে, শক্ত মানে রিয়েল টার্মসে শক্ত হাতে, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে আবেদনটা রাখলেন, এই আবেদন নিয়ে সত্যি কেউ না, এটা খুব ভালো লাগে, কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়েও কেউ এই ধরনের যদি আবেদন রাখে তাহলে কি টলারেন্স দিয়ে এটা সম্ভব? না না, অনেকে বলে হিন্দু ধর্ম যেহেতু টলারেন্ট। না না, হিন্দু ধর্ম টলারেন্ট, গভর্নমেন্ট টলারেন্ট তো বলা হয়নি। গভর্নমেন্ট তো জিরো টলারেন্ট টু ক্রাইম, জিরো টলারেন্ট টু অ্যাকশন। আজকে অত্যন্ত দুঃখজনকভাবে যেটা আমি বলতে চাইছি, আমাদের দেশের রাজনীতিটাই ভেঙে গেছে দুটো ধর্মীয় মেরুকরণের উপর ভিত্তি করে। এখন পশ্চিমবাংলায় বেশি করে ভেঙেছে 70-30, তাহলে যে 70 সে তো 70-কে পাওয়ার আকাঙ্ক্ষা করছে, আর যার 30 আছে সে 30টাকে একেবারে সম্পূর্ণ বজায় রাখার চেষ্টা করছে। না এইটা কি হলো, মানে ধরুন আমি যদি একটু, আপনি রাজনীতির লোক বলে এই প্রশ্নটা করার লোভ সামলাতে পারছি না, বলুন যে 30%-এর ভোটে কি 70% জেতা যায়? দেখুন, ডেফিনেটলি নট। যেটাই হচ্ছে আসামের সাথে বেঙ্গলের ফারাক, যেটাই হচ্ছে বেঙ্গলের সাথে সারা ভারতের ফারাক। শুনুন, আমি একটা কথা আপনাকে, আমি 1 মিনিটের বেশি নেব না। যে সতীদাহ প্রথা রদ হয়েছিল সেটা কি ইংরেজ করেছিল? ইংরেজি করিয়েছিল, আইন এনেছিল থ্রু রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ আইন প্রণয়ন করেছিল ইংরেজ শাসকই করেছিল। কার মাধ্যমে করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে। আমি ওনার কথাকে আমি র্যাটিফাই করছি। একজন মুসলিম নেই, আপনি মুসলিমদের জন্য কাঁদছেন, এটা কুমিরের কান্নাও নয়। এবং সেটা যখন তার বিরোধী আছে তারা নিচ্ছে। পশ্চিমবাংলা হচ্ছে এমন একটা ভূমি, দেখুন চিত্তরঞ্জন পার্কে আপনি মন্দির লাগো, আমি তো গেছি ওখানে, ওই বাজারের লোকেরাই ওই মন্দিরটা করেছে, আজকে মন্দিরের জন্য বাজার রাখতে দিচ্ছে না। আচ্ছা, আরও পিছনে গভীর ষড়যন্ত্র আছে। তাহলে আপনি ভারতবর্ষে কতজন লোক নিরামিষাশী? আপনি দেখুন, ইন্টারনেট চেক করুন, 27% লোক, বাকি 73% লোক হচ্ছে আমিষাশী, তারা আমিষ খায়। তাহলে কালকে যদি নাগাল্যান্ডের কেউ প্রধানমন্ত্রী হয়ে তার দল যদি ভারতের রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কি আপনি কুকুরের মাংস খাবেন? আমি একদম সরাসরি এই প্রশ্ন করছি। এই যে হেজিমনি, কালচারাল ইনভেশন, এটা একটা ভয়ঙ্কর জায়গা, এবং সেটা রোখার জন্য যে পদ্ধতি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার দলের নেওয়ার দরকার ছিল, তাদের সেই তো পলিটিক্যাল, দেখুন তার একটা অ্যান্টিথিসিসে ক্ষমতা এসছে। আমরা তো ছিলাম 11 বছর তৃণমূল কংগ্রেসের সাথে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি, ইট ওয়াজ পিপলস মুভমেন্ট। যদি পিপলস মুভমেন্ট না হতো তাহলে তিনি কৃষি জমি বাঁচাও কমিটি, বাংলা বাঁচাও ফ্রন্ট, সন্ত্রাস বিরোধী নাগরিক মঞ্চ উনি করতেন না। শুনে নিন, দিল্লিতে আলোচনাটা একটু অন্যরকম বিষয় রয়েছে। আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরীক্ষা দিয়েছেন, 11-তে দিয়েছেন, 14-ই দিয়েছেন, 16-ই দিয়েছেন, 19-এ দিয়েছেন, ক্ষমতা এসে গেলে 24-এ দিয়েছেন। ডক্টর ইউনূস, এরা তো কোনো মানে ছেড়ে দেবো কি করে? উনি যেভাবে আর কি দেশ চালাচ্ছেন এবং যেভাবে আর কি জামাত আর কি যেভাবে কন্ট্রোল নিচ্ছে, আমি তো মানে পরিষ্কার এই যে দেখতে পাচ্ছি এই দৃশ্যগুলো, এই দৃশ্য তো 47-এও ছিল। আমি শহীদ বাবু একটা আপনার কথা একটা বলি, আই এম লিস্ট বোদাউট উইথ বাংলাদেশ। বাংলাদেশে যা হচ্ছে হোক, বাংলাদেশের এত ক্ষমতা আছে ভারতবর্ষে ইনক্লুড করে, সেখানে ল এন্ড আমি ইনক্লুডের কথা বলছি না, কিন্তু তাহলে কারা এসছে ওখান থেকে, কেন এসছে? এটা গভর্নমেন্ট ইনঅ্যাকশন, গভর্নমেন্ট পলিসি ইজ রেসপন্সিবল। যেটা উনি বলছেন যে জিরো টলারেন্স অন করাপশন, জিরো টলারেন্স অন আর্সন, জিরো টলারেন্স অন ললেসনেস, এটা যদি সরকারের না থাকে তাহলে সে গভর্নেন্স কোথায়? তাহলে আজকে যেই মুহূর্তে একটা লোক ওখানে আরম্ভ করলো, আইবি জানতে পারছে না, সঙ্গে সঙ্গে ওখান থেকে পুলিশ পাঠিয়ে দিয়ে তুমি হিন্দু ও মুসলমান হও, আইনকে নেবে না। আজকে আইএসএফ সম্পর্কে বলছেন মমতা ব্যানার্জি তুমি আইনকে হাতে নেবে না। ঠিক, আইএসএফ আন্দোলন করছে, গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, ঠিক, কিন্তু মমতা ব্যানার্জিও ঠিক তার জায়গায়, সেটা তিনি মুর্শিদাবাদে ইমপ্লিমেন্ট করছেন না কেন? এর আগে যখন রেল পুরো সম্পত্তি ভেঙে চলে গেল, আপনার মনে আছে? তখন গভর্নমেন্ট ওয়াজ স্লিপিং। যেরকম অভিযোগ আসে গুজরাট রাইটের সময় দি গভর্নমেন্ট ওয়াজ স্লিপিং, বলুন ইয়েস অর নো? তাহলে আপনাকে যদি গভর্নমেন্ট মিনস এ নিউট্রাল এজেন্সি, সর্বশক্তিমান। আমি আমার সন্তানদের আমি পালন করছি, মা কি কখনো পার্টিশন হতে পারে? ওকে, হ্যাঁ হ্যাঁ, সুইতা এই যে কথাটা বললেন 70-30, তা নয়, টানাটানি হচ্ছে 4-5% নিয়ে। অর্থাৎ বিগত যে রেজাল্ট ইলেকশনে, তার থেকে যদি 4-5% ভোট ডিভিয়েশন হয়, তাহলে পাওয়ার বদলে যাওয়ার সম্ভাবনা।
এই 4% মানে মেজরিটি ভোট, এইটা হচ্ছে ইস্যু, এইটার হচ্ছে পাখির চোখ। কিন্তু আমি বারবার বলছি যে এই যে ওয়াকফ নিয়ে যে ঘটনাগুলো হলো তার রিপারকেশন যে ভারতবর্ষে কি হতে পারে, একটা সরকার যে সংবিধানের হাত দিয়ে শপথ নেওয়া সরকার, যে প্রত্যেকটা মানুষের ফান্ডামেন্টাল রাইটটা এনশিওর করার যার দায়িত্ব, সে আর্টিকেল 14 দিয়ে রাইট প্রোটেক্ট করা, হ্যাঁ প্রোটেক্ট করবে, রাদার সুপ্রিম কোর্ট এনশিওর করবে, সো প্রোটেক্ট করার যার দায়িত্ব, সে কি করলেন, একটা ধর্মের এই সম্পত্তি নিয়ে সে নাড়াচাড়া করলেন, বাকি ধর্মগুলো নিয়ে কেন করলেন না, প্রশ্নটা তো এখানে আসবে। এবং এই যে একটা বৈষম্যর একটা কথা প্রশ্ন বারবার উঠবে, এগুলো তো জানা ছিল, এই স্ক্রিপ্টটা স্ক্রিপ্টেড, এই স্ক্রিপ্টটা আগে থেকেই তৈরি করা ছিল। ম্যানমেড ফ্লাড হয়ে থাকে, যদি এটা ম্যানমেড আরসন, এবং এই পলিটিক্যাল মেড বারসন, দাঙ্গার পিছনে এটা রয়েছে। কিন্তু আবার উল্টো দিকে অ্যাডমিনিস্ট্রেশনের, আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ইন্ডালজেন্স কিন্তু এটা এই জায়গাটায় নিয়ে এসছে। তারা যদি প্রথম থেকে 0 টলারেন্স দিয়ে বলতো যে না কোনো কিচ্ছু করা যাবে না, তুমি গণতান্ত্রিকভাবে যা খুশি করো, আজকে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই কালীঘাটের মঞ্চ থেকে বললেন, সেই কথাটাই যদি ইন টোটো ইমপ্লিমেন্টেড হতো যে তুমি গণতান্ত্রিক উপায়ে যা খুশি করো, তোমার নিশ্চয়ই রাইট আছে। আর এটা তো ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট, এটা শুধু মুসলমান প্রবলেম না, এটা সমগ্র যারা গণতন্ত্র প্রিয়, যারা সংবিধানের প্রতি রক্ষার জন্য যারা নিয়মিত, সবাইকে নিয়ে আসতে হবে। এটা শুধু এই নয়, এটা হিন্দু মুসলমান দাঙ্গা কেন হলো, কেন কনভার্সন হলো? দুঃখজনক হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে সংবিধান কিন্তু অনেকবার আমি সেটা বলছি না, এটা সংবিধান রক্ষা হয়, আর্টিকেল 14, আর্টিকেল 25, আর্টিকেল 26 ভায়োলেশন হয়েছে, সব মানুষকে নিয়ে এটা আন্দোলন। আজকে মুসলমান প্রপার্টি হচ্ছে, কালকে হিন্দু খ্রিস্টান তাদেরও হতে পারে, যদি সরকার বৈষম্যমূলক হয়, তাহলে সবাইকে নিয়ে আন্দোলন না হয়ে হিন্দু মুসলমান রাইটটা কেন বাদ? আজকে দুঃখজনক ব্যাপার হচ্ছে 14 এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, আজকে কনস্টিটিউশন ভায়োলেশন নিয়ে আমাদের আলোচনা একদম আমরা বলতে পারলাম না, তারপরে না অ্যামেন্ডমেন্ট তো করতে হয়েছে, ঠিক আছে, আমরা বলছি না যে ইউ হ্যাভ কনসলিডেটেড দি বেসিক্স অফ দি কনস্টিটিউশন। আজকে আমাদের কি বলতে হচ্ছে যে না কনস্টিটিউশন ভায়োলেট হয়ে যাচ্ছে, তাহলে আজকে বলছে সংবিধান একটা রাজনৈতিক একটা বক্তব্য হিসেবে বলছেন, সবসময় বিরোধীরা যেটা থাকে, যেমন কংগ্রেস এখন তার আমলে যে কতবার সংবিধান সংশোধিত হয়েছে, আপনি সংশোধনের অসুবিধা নেই, সংশোধন তো হবে, সংশোধন তো হবে প্রয়োজনই, কিন্তু তার টেনেটস অফ দি কনস্টিটিউশন, যেটা মূল তার যে স্পিরিট, বেসিক স্ট্রাকচারটা, সেইটাকে যদি আপনি ভায়োলেট করেন, তাহলে কনস্টিটিউশন স্টেট অফ কেরালা। ওকে দীপ্তিমান বাবু, একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমি জাস্ট এইটুকুই মানে আপনাদের কাছে আমার একটা জিনিস, যে ভারতবর্ষের মানুষ কাশ্মীর দেখেছে, এই কথাটাকে মাথায় রাখতে হবে। 71 দেখেছে, 47 দেখেছে, প্রথম আপনাকে বলে রাখি। আর দ্বিতীয়ত, যতবার এই জাতীয় ঘটনা ঘটছে তাতে ক্ষতিগ্রস্ত যদি ধর্মগতভাবে দেখেন, তাহলে পরে এই তথ্যটা আপনাদের সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি ডেটা দিতে হয় ভারতবর্ষে কতগুলো রায়ট হয়েছে এবং তাতে ক্ষতিগ্রস্তের সংখ্যা কত, কোন সরকারের আমলে হয়েছে, আপনি সেই তালিকাটা বার করুন, দেখবেন কেন এই জায়গাটাতে আজকে প্রশ্নটা আসছে। আর যেখানে আপনারা বলছেন যে আমি আপনাদের সঙ্গে একমত, আচ্ছা বলুন তো, পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচনটা কি সঠিকভাবে হয়েছে? হয়নি। গণতান্ত্রিক অধিকার মানুষ জানাতে পারেনি তার লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে। বাস্তবিকতাটা এখান থেকে তৈরি হয়েছে। আমার তো মনে হয় নির্বাচনী এজেন্ডাতে 2500 হবে না 1500 হবে সেটা নিয়ে আলোচনা না করে এই নির্বাচনী যৌতুক দেওয়ার পদ্ধতিটাকেই বন্ধ করে দেওয়া হোক। বাস্তবিকতা এই জায়গাটাতে কি কেউ আসতে পারবে? ওটা তো আবার একটা অন্য দিকে সিদ্ধান্ত, মানে যা কিছুই হোক, তবে একটা পয়েন্ট নিয়ে কিন্তু কেউ, মানে আমরা এই দেশ নিয়ে যেটা প্রশ্ন করতে পারি, বা বিভিন্ন কনস্টিটিউশন, বাংলাদেশে কনস্টিটিউশনে এরকম প্রভিশনই ছিল না, কিন্তু আপনি এটা কি করে, মানে ভৌগোলিকভাবে তো আপনার সে প্রতিবেশী দেশ, পাকিস্তান প্রতিবেশী দেশ, অনেকেই বলেন এই নিয়ে আলোচনা কিছু নেই। আপনার প্রতিবেশী যদি দুজন এরকম হার্ডকোর মৌলবাদী হয়, এবং যার প্রত্যেকেরই 47 সাল থেকে মানে ইন্ট্রুশনের নানা রকম ঘটনা আছে, সেখানে কিভাবে আপনি মৌলিকত্ব রাখবেন, ধর্মনিরপেক্ষতা, এইটা নিয়ে যেমন আমি ভাবছি, অ্যালাউ করলে আমি একটা সেন্টেন্স বলতে পারি শুধু। দেখুন, শেখ হাসিনার যে রিজিম ছিল সেটা ভারতের পক্ষে কনজেনিয়াল ছিল, সুবিধাজনক ছিল,
কিন্তু শেখ হাসিনার যে অগণতান্ত্রিক ব্যবস্থা ছিল, ভারত তাকে ওয়ার্ন করেনি। তাকে যদি শুদ্ধিকরণ করে চালাতে পারতো, এটা কিন্তু অ্যাজ বিগ, আমি একদম কূটনৈতিকভাবে বলছি, কূটনৈতিকভাবে আপনারা বারবার দেখেন সিআইএ অমুককে ওয়ার্ন করেছে, কেজিবি ওয়ার্ন করেছে, ইন্দিরা গান্ধীকে এই খবর পাঠিয়েছে, অমুককে এই খবর পাঠিয়েছে। শেখ হাসিনাকে কি ভারতবর্ষের বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা কানে দিতে পারতো না যে দেখো তুমি ওইভাবে নির্বাচন করছো, আস্তে আস্তে জনমানস তোমার বিরুদ্ধে এইভাবে খেপে যাচ্ছে এবং তারপরে তুমি সামলাতে পারবে না? আজকে এখানেই শেষ করছি জনমত। আপনারা যারা যারা দেখলেন মতামত জানাবেন। ইউটিউবে এটি প্লেলিস্টে নিঃসন্দেহে থাকবে, আপনারা দেখবেন, মতামত জানাবেন। ধন্যবাদ ডক্টর দেবশ্রী ভট্টাচার্য যোগদান করার জন্য, ধন্যবাদ অমিতাভ দত্ত। আরও আগামী সময় আপনাকে আরও এই বিষয়গুলোতে পেতে চাই, তার কারণ আজকে এমন একটা দিন, প্রচুর খবরের ঘনঘটা ছিল, অনেক আপনাদের অনেক প্রতিবেদন আমি দেখাতে পারলাম না, আপনারা সেই কারণে নজর রাখুন আর+ নিউজের পর্দায়। আর দীপ্তিমান সেনগুপ্ত, আপনাকেও ধন্যবাদ। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।